আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, এই সৃজনশীলটার দিকে একটু খেয়াল করো। এই সৃজনশীলটা একটা বোর্ড পরীক্ষা আসছিল, বাট আমি একটু ঘুরাইয়ে দিছি, একটু ঘোরানো ফেরানো আছে, ঠিক আছে। আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন, তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা করে, এই যে টেবিলটির ফাঁকা করে লোগো টেক্সট, অর্থাৎ এখানে একটা লোগো টেক্সট থাকবে, যে এই লোগো টেক্সটে ক্লিক করলে loka.com সাইট মানে ওয়েবসাইট ওপেন সহ টেবিলটির HTML কোড লিখতে হবে। আর তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বলেন। এটা একটা অনুচ্ছেদ মানে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে টেক্সটকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফরম্যাটিং করা আছে, এটার কোড লিখতে হবে। গ নম্বরে আছে ছাত্রদের HTML কোড কীরূপ হবে তা দেখাও। তো ছাত্রদের HTML কোড হলে যে এইটা, তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বললেন। তার মানে ছাত্রদের HTML কোড হলো এইটার আউটপুটটা এইটার HTML কোডটা, এই আউটপুটটা পাওয়ার জন্য HTML কোডটা কেমন হবে সেটা একটু দেখো। এটা একটা যেহেতু অনুচ্ছেদ, তার মানে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবো। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার পরে আমরা এখন লেখা শুরু করবো কুইক। এই কুইক লেখাটা গাঢ় আছে, কুইক লেখাটা গাঢ় বা বোল্ড আছে, যেটা স্বাভাবিক লেখার চেয়ে একটু গাঢ় মোটা বা বোল্ড থাকলে আমরা তখন বোল্ড ট্যাগ বি ট্যাগ বসাবো বা স্ট্রং ট্যাগ বসাবো। তো আমরা বি ট্যাগ বসাচ্ছি, QUICK কুইক, তারপরে স্ল্যাশ বোল্ড। এই যে ওপেনিং বোল্ড বা ওপেনিং বি ক্লোজিং বি এর মাঝখানে যা থাকবে সেটা এরকম গাঢ় হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। তারপরে কি আছে ব্রাউন লেখাটা দেখো একটু বাঁকা আছে। তোমরা প্রশ্ন যখন পাবা, এটা তো মার্কার দিয়ে লিখছি, প্রশ্ন যখন পাবা তখন কিন্তু স্পষ্ট দেখতে পারবা যে এটা বাঁকা লেখা, ইটালিক ফন্টে লেখা, তাহলে আমরা আই ট্যাগ ব্যবহার করবো। ইটালিক ফন্টের লেখাগুলোকে আমরা কি ব্যবহার করি? আই ট্যাগ স্ল্যাশ আই। এইখানে কিন্তু তোমাকে বাঁকা লিখতে হবে না, কারণ তোমার আউটপুটটা হবে বাঁকা। তুমি কোড লিখবা নর্মাল তোমার যে হাতের লেখা সেইভাবে লিখবা, ঠিক আছে। ব্রাউন। তারপরে কি আছে? ফক্স লেখাটা এটা আন্ডারলাইন আছে, এটা কি আছে? আন্ডারলাইন ব্যবহার করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ ট্যাগ ব্যবহার করব, FOX ফক্স স্ল্যাশ আন্ডারলাইন। এইখানে খেয়াল করো, এই ফক্স এর পরে এই লাইনে আর কিছু নাই, আমরা নতুন লাইনে যাব। নতুন লাইনে যেতে হলে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। ব্রেক ট্যাগ এটা একটা এমবি ট্যাগ। এটা নতুন লাইনে একটা লাইন শেষ করে যখন নতুন লাইনে যাব তখনই এই ব্রেক ট্যাগটা ইউজ করতে হয়। ব্রেক ট্যাগ ইউজ করার পরে তার মানে নতুন লাইনে যাচ্ছি, নতুন লাইনে যেয়ে দেখো প্রথমে জাম্পস ওভার, এইখানেও লিখতে পারো, এই নিচেও লিখতে পারো। আমি নিচেই লিখতেছি জাম্পস ওভার। এটা কিন্তু ডিলিট ট্যাগ ব্যবহার করব। কোন ট্যাগ? ডিলিট ট্যাগ বা স্ট্রাইক ট্যাগ বা এস ট্যাগ, তিনটা ব্যবহার করা যায়, ডিলিট ট্যাগ, স্ট্রাইক ট্যাগ, এস ট্যাগ। তো আমরা এখানে ডিলিট ট্যাগটা ব্যবহার করছি, সবচেয়ে বেশি পপুলার। তাহলে ডিলিট ট্যাগ জাম্পস ওভার। তাহলে এইভাবে যদি মাঝখান থেকে কাটা থাকে তখন আমরা ডিলিট ট্যাগ ব্যবহার করবো, যে মাঝখান থেকে এরকম দাগ দিয়ে কেটে দেওয়া থাকলে। তাহলে ডিলিট ট্যাগ জাম্পস ওভার দিলাম, তারপর লিখলাম তারপর দেখো লেজি। এই লেজি লেখাটা বাঁকা, মূল প্রশ্নে কিন্তু বাঁকা ছিল না, কিন্তু আমি বাঁকা করে দিছি, ঠিক আছে। লেজি লেখাটা বাঁকা, অর্থাৎ ইটালিক ফন্টে আছে, আমরা এখানে আই ট্যাগ ব্যবহার করবো, LAZY লেজি, ঠিক আছে, স্ল্যাশ আই। তো বাঁকা করে দিলাম। বাঁকা করে দেওয়ার পরে এই ডগটা কিন্তু উপরে আছে, উপরে থাকলে আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করি। কোন ট্যাগ ব্যবহার করবি? SUP সুপার স্ক্রিপ্ট বা সুপ ট্যাগ, ঠিক আছে, DOG ডগ স্ল্যাশ সুপার স্ক্রিপ্ট। তারপরে এই লাইনে কি আর কোনো টেক্সট আছে? নাই। দ্বিতীয় লাইনে আর কোনো টেক্সট নাই, আমরা দ্বিতীয় লাইন শেষ করে নতুন একটা লাইনে যাব। নতুন লাইনে যাওয়ার জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করলাম। নতুন লাইনে যে দেখতেছি প্রথমে অ্যান্ড আছে, দিলাম অ্যান্ড, তারপরে দেন আছে, দেনটা কোথায়? নিচেই পাওয়ার থাকলে সাবস্ক্রিপ্ট, তাহলে আমরা এখানে সাব ট্যাগ ব্যবহার করব। সাব, তারপরে কি আছে? দেন, THEN দেন স্ল্যাশ SUB সাব, ঠিক আছে। সাবস্ক্রিপ্টটা দিলাম। এরপরে ইট ফলটা খেয়াল করো, এখানে একটা বাঁকা আছে, আবার বোল্ড আছে। বোল্ড এবং বাঁকা দুইটা ট্যাগ ব্যবহার করবো, একটা হলো বাঁকা আই আর একটা হলো বোল্ড, ঠিক আছে, দুইটা। এরপরে লিখবো ইট, তারপরে FALL ফল। এরপরে এখানে স্পেস নাই, আমি এখানে লিখতেছি ইট ফল। এরপরে দেখো দুইটা ট্যাগ একসাথে ইউজ করলে বা 3টা 4টা 5টা ট্যাগ যখন একসাথে ইউজ করবা, শেষেরটা আগে ক্লোজ করবা, শেষেরটা আগে, অর্থাৎ বোল্ড ট্যাগটা পরে আছে, আগে ক্লোজ করবা, তারপরে এটা ক্লোজ করবা, ঠিক আছে। তারপরে ইট ফলের পরে এই লাইনে আর কোনো টেক্সট নাই, আমরা ব্রেক করে দিচ্ছি। ব্রেক মানে নতুন লাইনে যাব, নতুন লাইনে যাচ্ছি। নতুন লাইনে যে খেয়াল করে দেখো এইটা আছে, কিন্তু এটা শুরুতেই আন্ডারলাইন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আন্ডারলাইন। আমরা এখানে একটা ইউ ট্যাগ ইউজ করতেছি আন্ডারলাইন দেওয়ার জন্য। তারপরে প্রে লেখাটা বাঁকা আছে, ভালো করে খেয়াল করবা প্রশ্নে, প্রে লেখাটা বাঁকা আছে। বাঁকা থাকলে ইটালিক ট্যাগ ব্যবহার করব, PRAY প্রে এবং স্ল্যাশ ইটালিক ট্যাগ।
ইতালিকটা ক্লোজ করছি, শুধু প্রেটুকু বাঁকা করছি, কারণ এই 2a এই লেখাটা কিন্তু বাঁকা না, এই লেখাটা সোজা 2a, তাহলে 2a নর্মালি লিখলাম। কিন্তু ইতালিক করলাম কতটুকু, প্রে, PRAY, প্রে। এই যে দেখো এই প্রে লেখাটুকুর আগে পরে ইতালিক দেওয়ার কারণে এইটুকু বাঁকা হবে, 2a কিন্তু বাঁকা হবে না, ঠিক আছে। তারপরে লায়ন লেখাটা আবার বাঁকা করতে হবে, ইটালিক করা আছে /i, লায়ন লেখাটা আবার বাঁকা করলাম, লায়ন লেখা বাঁকা হবে, প্রে লেখা বাঁকা হবে, আন্ডারলাইন কিন্তু শুরুর থেকেই হবে, আন্ডারলাইন এখন শেষ করে দিচ্ছি /u, আন্ডারলাইনটা শেষ করে দিলাম। আন্ডারলাইনটা যখন শেষ করে দিলাম তখন কিন্তু এই অনুচ্ছেদটা অর্থাৎ এই প্যারাগ্রাফটাতে আর কিছু নয়, তখন আমরা প্যারাগ্রাফটা শেষ করে দেবো /p, প্যারাগ্রাফটা শুরু করছিলাম, প্যারাগ্রাফটা শেষ করে দিলাম। এই টেক্সট ফরম্যাটিংয়ের এই প্রশ্নটা একটা বোর্ড পরীক্ষায় পড়ছে এবং এইটাকে আমি একটু সাধারণত এই যে এইখানে এটা ছিল না, এই ছোট্টখাটো যে পরিবর্তন এটা আমি পরিবর্তন করছি যেন স্টুডেন্টরা খেয়াল করে উত্তরটা করতে পারে কিনা, ঠিক আছে, এই কারণে এই পরিবর্তনগুলো করছি। তো এইটার কোড আমরা লিখলাম, এইটা কোনো সমস্যা আছে কিনা সেটা কমেন্টে জানাবা, এটা লিখে দিলাম। এখন আমি ঘ নম্বরটা একটু দেখব, খেয়াল করো। এখন ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটা আমরা যদি এখান থেকে লেখা শুরু করি, ঘ নম্বরটা একটু দেখো। ঘ নম্বরে ফাঁকা ঘরে, এই যে ফাঁকা ঘরে লোগো টেক্সটটির সাথে সাইটটির লিঙ্ক করা সহ HTML কোড লেখো, অর্থাৎ ফাঁকা ঘরে একটা লোগো কথা বসবে, লোগো ওয়ার্ড বসবে, যে লোগো টেক্সট, এই লোগো টেক্সট বসবে ফাঁকা ঘরে। আমরা পুরা টেবিলটা শুরু করি, ঠিক আছে। আমরা জানি টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ, আমরা এখানে একটা টেবিল ট্যাগ ইউজ করতেছি এবং টেবিল ট্যাগ এর সাথে কিন্তু বর্ডার নামক যেই অ্যাট্রিবিউটসটা আছে এই অ্যাট্রিবিউটসটা ইউজ করতে হয়, আমরা বর্ডার অ্যাট্রিবিউটসটা ইউজ করে দিলাম। টেবিল শুরু করলাম, টেবিলের প্রথমে একটা লাইন করব, এই যে এই লাইনটা, টেবিলের ক্যাপশন নাই, ক্যাপশন থাকে উপরে, এখানে নাই, তো টেবিলের লাইন শুরু করতেছি TR, টেবিলের একটা লাইন শুরু করলাম। টেবিলের এই যে এই লাইনটা শুরু করছি, এই লাইনের প্রথম সেল বা ঘর, প্রথম ঘর, এক একটা ঘরের জন্য আমরা TD এখানে ইউজ করব। আমরা TH হলে TH দিতাম, বাট এখানে TH নাই, নর্মাল টেক্সটগুলো আছে, কোনো হেডিং নাই, অর্থাৎ যার আন্ডারে ডেটা ঢুকবে এরকম কোনো হেডিং দেওয়া নেই, তো শুধু ঘরটা লিখবো। এখানে চাইলে তুমি অ্যালাইং সেন্টার দিতে পারো, এই যে ALIGN, অ্যালাইং, ভ্যালু দিবা সেন্টার। অ্যালাইং সেন্টার দিলে কি হবে, এই যে টেক্সটটা, এই যে এই ঘরের যে টেক্সট, এটা মাঝে দেখো, ঠিক মিডিলে, একেবারে সেলের মাঝখানে। এই অ্যালাইং সেন্টার অ্যাট্রিবিউটসটা ইউজ করলে ট্যাগের শুরুতে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ওপেনিং TD, ক্লোজিং TD, একটা ঘর হয়, ঘরের ভিতরে এই যে এইটা, তো ওপেনিং TDতে এই অ্যালাইং সেন্টার অ্যাট্রিবিউটসটা যদি ইউজ করো তাহলে এই টেক্সটটা, ঘরের ভিতরকার টেক্সটটা বা সেলের ভিতরকার টেক্সটটা ঠিক মাঝে চলে যাবে। আমরা এখন দ্বিতীয়টা লিখব, TD। দ্বিতীয়টা লিখতে যে খেয়াল করে দেখো, এই সেলটা এটার মতো স্বাভাবিক না, অর্থাৎ এটা যতটুকু ছিল এটা ততটুকু না, এটা বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে আমরা এগুলো জানি, যে এই যে খেয়াল করো, এই যে লম্বা একটা দাগ, এখানে একটা দাগ হওয়ার কথা ছিল। এই ধরনের লম্বা যদি কোনো দাগ হাইড করা থাকে, মুছে দেওয়া থাকে, মার্জ করে, অর্থাৎ লম্বা কোনো দাগ মুছে দিয়ে এই দুটা সেল একত্রিত করা হয়েছে, তো এই দুটা যখন একত্রিত করা হয়েছে তখন এটাকে সেল স্পান, অর্থাৎ কোন ধরনের সেল স্পান, এখানে কিন্তু কলাম একত্রিত করা হয়েছে। এই ধরনের দাগ মোছা থাকলে কলাম একত্রিত করা ধরে নিব, তাহলে কল স্পান, এটা হবে কি কল স্পান, তাহলে কল স্পান। আমরা একটা অ্যাট্রিবিউটস বসাবো, কল স্পান 2, কারণ এখানে দুইটা সেল একত্রিত করছি, তাহলে কল স্পান 2। আর লেখাটা লেফটে আছে, লেফটে থাকলে অ্যালাইং লেফট দিতে পারো, সাধারণত অ্যালাইং লেফট অটোমেটিকভাবে থাকে, অর্থাৎ লেফট থাকলে তখন আমাদের অ্যালাইং অ্যাট্রিবিউটস বসানো লাগে না। আর যদি কেউ বসাও তাহলে কিন্তু লেফট ভ্যালু দিবা, ঠিক আছে। তারপরে কি আছে, B, তারপরে /TD। এই যে প্রথম লাইনে A এবং B দুইটা সেল আমাদের কিন্তু করা হয়ে গেছে, তাহলে আমরা এখন প্রথম লাইনটা ক্লোজ করে দিচ্ছি, এই যে প্রথম লাইন শেষ, প্রথম লাইন শুরু, প্রথম লাইন শেষ। আমরা এখন দ্বিতীয় ওই যে এই লাইনটা শুরু করব, দ্বিতীয় লাইন শুরু করতেছি, এই যে ওপেনিং TR, দ্বিতীয় লাইনের প্রথম ঘর TD, এখানে অ্যালাইং দিচ্ছি, অ্যালাইং সেন্টার, তো অ্যালাইং সেন্টার C, তার মানে এই C লেখাটা ঠিক সেলের মাঝখানে থাকবে। তারপরে D লিখব, TD, অ্যালাইং সেন্টার, এখানে হলো D/TD, এইটা লিখলাম। এখন এটা লেখার পরে এইটা, তো এই ঘরটা কিন্তু ফাঁকা, এই ঘরটা ফাঁকা এবং এই ঘরটা স্বাভাবিক না, এই ঘরটা এইগুলোর মতো সাধারণ ঘর না, একটু বড় হয়ে গেছে। তাহলে বড় হয়েছে কেন, এই যে এইখানে একটা দাগ হওয়ার কথা ছিল, খেয়াল করো, এই যে এই দাগটা,
এই দাগটা মুছে দেওয়া আছে। তো এই ধরনের দাগ, এই যে এই ধরনের আনুভূমিক দাগ, এই ধরনের দাগ মুছে দিয়ে যদি দুইটা সেলকে বা তিনটা সেলকে মানে সেলগুলোকে একত্রিত করা থাকে তখন এটাকে বলা হয় রো স্পান। কি বলা হয়? রো স্পান। দুইটা রোকে এখানে স্পান করা হয়েছে, মার্জ করা হয়েছে। তো এখানে দুইটা রো আগে ঘরটা তৈরি করি টিডি, আর রো স্পান আছে বিধায় আমি এখানে রো স্পান দিচ্ছি, রো স্পান 2, কারণ এখানে দুইটা রো একত্রিত করা হয়েছে। আর এই লেখা এখানে যে টেক্সটটা থাকবে, টেক্সট থাকবে হলো লোগো টেক্সট, বলা আছে ফাঁকা ঘরে লোগো টেক্সট। তার মানে টেক্সটটা মাঝখানে নেওয়ার জন্য আমরা এখানে অ্যালাইন সেন্টার ইউজ করতে পারি। অ্যালাইন সেন্টার ডাইনে জায়গা নেই, আমি এখানে লিখতেছি। এখানে লোগো টেক্সট থাকবে। কোন টেক্সট থাকবে? লোগো টেক্সট। কিন্তু প্রশ্নে বলা আছে লোগো টেক্সটে ক্লিক করলে, তো যেই টেক্সটে ক্লিক করতে বলে তার আগে বসে হলো অ্যাঙ্কর ট্যাগ। আমরা জানি যেই টেক্সটে ক্লিক করতে বলে তার আগে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমরা লোগো টেক্সট লেখার আগেই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেবো। অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে এখানে একটা অ্যাট্রিবিউট দেবো href, কারণ অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ হাইপারলিঙ্ক করার জন্য href হলো আবশ্যিক অ্যাট্রিবিউট, সেটা দিতেই হবে। এরপর এখানে একটা প্রোটোকল দিব https:/, এরপর অ্যাড্রেসটা লিখবো। কোন অ্যাড্রেস দেওয়া আছে? luca.com। আমরা এখানে লিখবো www না লিখলেও হবে, luca.com। এটা দিয়ে দিলাম। এরপরে এই লোগো টেক্সট দিব, তারপরে ক্লোজিং অ্যাঙ্কর। এটা এখান থেকে মুছে দিচ্ছি। এটা মোছা থাকলে এই যে বোঝা গেল যে ক্লোজিং অ্যাঙ্কর দিলাম, বা নিচে দিলেও হয়তো সমস্যা নেই। ভালো করে খেয়াল করো, এইটা একটু খেয়াল করো যে ওপেনিং টিডি দিয়ে একটা ঘর বা সেল শুরু করলাম, তাহলে ক্লোজিং টিডি দিয়ে একটা সেল শেষ করলাম। এই যে ওপেনিং টিডি আর এই যে হলো ক্লোজিং টিডি, এই যে এইটুকু খেয়াল করো, এটা হলো ওপেনিং টিডি আর এটা হলো ক্লোজিং টিডি। ওপেনিং টিডি, ক্লোজিং টিডি একটা সেল। ওপেনিং টিডিতে দুইটা অ্যাট্রিবিউটস বসাইছি, রো স্পান 2 মানে দুইটা রো ভেঙে দেবে, আর অ্যালাইন সেন্টার মানে এই ঘরের যে লেখাটা এটা মাঝখানে যাবে, সেন্টারে যাবে। তো কোন লেখা থাকবে? প্রশ্নে বলা আছে ফাঁকা ঘরে লোগো টেক্সট, তার মানে লোগো টেক্সট থাকবে। কিন্তু আবার বলা আছে লোগো টেক্সটে ক্লিক করলে, এর কারণে লোগো টেক্সটে ক্লিক যেহেতু করবো, লোগো টেক্সটের আগে এই যে অ্যাঙ্কর ট্যাগ, যেইটাই ক্লিক করতে বলে তার আগে হলো অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আগে হলো লিঙ্ক টেক্সট, যেটা ক্লিক করতে হয়, ক্লিকেবল থাকে, ওইটার আগে অ্যাঙ্কর ট্যাগ দিলাম। অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট href দিতেই হবে। এর যে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস লিখে দেবো। লেখার পরে ক্লোজিং অ্যাঙ্কর করলাম। এই টিডি তো ছিলই, তার মানে এই ঘরটা শেষ হয়ে গেল। এই যে এই ঘরটা যখন শেষ হলো তখন কিন্তু 2 নম্বর লাইন শেষ। 2 নম্বর লাইন যেমন শুরু করছিলাম, এখন 2 নম্বর লাইনটা শেষ করে দিলাম। 2 নম্বর লাইন শেষ। এখন আমাদের আর একটা লাইন আছে, এই যে 3 নম্বর লাইনটা। তো 3 নম্বর লাইনটা শুরু করি। এই যে ওপেনিং টিআর, 3 নম্বর লাইনের প্রথম ঘর কি? ই। তাহলে আমরা এখানে লিখব টিডি। এখানে আমি একটা অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি। ই/টিডি। এখন আবার এই এফের ঘর লিখতে হবে। এইখানে স্পেস না থাকলে এরকম ডাইনাও লিখতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। টিডি অ্যালাইন সেন্টার F/টিডি, যেইটা ডাইনেও লেখা যায়, নিচেও লেখা যায়। এরপরে এইটা যখন লিখলাম, এই যে ডাইনের এটা কিন্তু লেখা লাগবে না, কারণ এই ঘরটা যেটা লোগো টেক্সট থাকার কথা ছিল, ওই লোগোটা পাবো কোথায়? luca.com নামক একটা ওয়েবসাইটে। তো এইটা হলো তোমার লেখা হয়ে গেছে, এই কারণে এই ঘরটা আমরা লিখবো না। তার মানে এখন এই লাইনটাও শেষ, /tr। এই যে লাইন শুরু করছিলাম, এই যে লাইন শেষ করে দিলাম। যখন এই লাইনটাও শেষ করলাম তখন পুরো টেবিলটা কিন্তু শেষ হয়ে গেল। পুরো টেবিলটা আমরা শেষ করার জন্য ক্লোজ টেবিল দিয়ে দিলাম। তাহলে এই যে HTML কোড লিখলাম, এটা একটু দেখে রাখো।